নিউজ ভ্যানগার্ডের সংলাপ অনুষ্ঠানে স্বাগত। সংলাপ অনুষ্ঠানের যে বিষয়টা আমরা আজকে আলোচনা করব, আমাদের প্যানেলিস্টরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবেন সেটা হলো ভারতবর্ষের সেনাবাহিনী নিয়ে কি রাজনীতি হচ্ছে। আপনারা জানেন 14 তারিখ কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার পর ঠিক 12 দিনের মাথায় ভারতের এয়ারফোর্সের বায়ু যে বাহিনী রয়েছে, বিমান বায়ু বাহিনী, এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্স পাকিস্তানের যে জৈশে মোহাম্মদের যে ঠিকানা রয়েছে তারা দাবি করেছেন সেই ঠিকানাতে তারা বোমা হামলা, মিসাইল হামলা করেছেন এবং যদিও সংখ্যাটা জানা যায়নি কত দূর জঙ্গিরা মারা গেছেন, কত দূর ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু বিভিন্ন মিডিয়াগুলিতে আমরা পরের দিন দেখেছি যে ন্যাশনাল লেভেলে যে মিডিয়াগুলি রয়েছে এক একটা মিডিয়া এক এক ধরনের অঙ্ক দিয়েছে, কেউ 250, কেউ 300, কেউ 350, কেউ 200 এবং সেই আঁকড়া দেওয়ার পর, সেই অঙ্ক স্ট্যাটিস্টিক্স দেওয়ার পর মানে কতজন জঙ্গি নিহত হয়েছেন, তারপর গোটা দেশ জুড়ে কিন্তু এখন শুরু হয়ে গেছে একটা বিতর্ক যে পাকিস্তানে যে এয়ার স্ট্রাইক করেছেন ভারতবর্ষ সেনাবাহিনী, বায়ুসেনারা যে এয়ার স্ট্রাইক করেছেন এয়ারফোর্স, তাতে জৈশে মোহাম্মদের কত সেনা মারা, কত জঙ্গি মারা গেছে সেটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি সরকারের কাছে দাবি জানিয়েছেন। বিশেষ করে প্রধান বিরোধী দল কংগ্রেস সহ অন্যান্য দলগুলি দাবি জানিয়েছেন যে পাকিস্তানের জৈশে মোহাম্মদের শিবিরের বালাকোটের যে শিবির, সেই শিবিরে হামলার পর ভারতের বায়ুসেনার মৃতের সংখ্যাটা, জঙ্গির মৃতের সংখ্যা, নিহতের সংখ্যাটা কত, এটা নিয়ে একটা নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। পাশাপাশি যারা শাসক দল রয়েছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ দল, তারা কিন্তু সরাসরি প্রশ্ন তুলেছে যে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী যে সুরে কথা বলছে, ভারতবর্ষের বিরোধীরা সেই সুরেই কথা বলছে। ওনারা বলছেন আমেরিকা, ইসরায়েল বা গ্রেট ব্রিটেন যখন উগ্রপন্থীদের বিরুদ্ধে অভিযান করেন, উগ্রপন্থীদের বিরুদ্ধে যখন তাদের মানে অ্যাটাক চালান, তারপর কি ওনারা ওইসব দেশের সরকার প্রশাসন কি সেই দেশের প্রশাসনের কাছে সেই দেশের মানুষ, জনগণ বা রাজনৈতিক দলগুলি কি মৃতের, জঙ্গি বা সন্ত্রাসবাদী কতজন নিহত হলো সেই হিসাব চান। সুতরাং একটা ইন্ডিয়ান নেতৃত্বাধীন যারা বিজেপি দল রয়েছেন, রাজনৈতিকভাবে যারা বিরোধী দল, যারা হিসাব চাইছেন, যারা বলছেন সরকারকে যে তুমি বলো বালাকোটের এই হামলাতে কতজন সঠিকভাবে নিহত হয়েছে, তারা কিন্তু তাদের পাকিস্তানের সাথে সুর মিলিয়ে কথা বলা এবং তাদের দেশদ্রোহী বলার একটা কিন্তু দেশের মধ্যে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ন্যাশনাল 3-4টা মিডিয়ার মধ্যে কিন্তু এই প্রতিযোগিতা চলছে। এমন একটা সিচুয়েশনে, পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখেছি 27 তারিখ কিন্তু পাকিস্তান কাউন্টার অ্যাটাক করে ভারতের এলওসি লাইন অফ কন্ট্রোল পার হয়ে আকাশসীমা লঙ্ঘন করে ঢোকে এবং ভারতের যিনি স্কোয়াড্রন লিডার, উইং কমান্ডার ছিলেন অভিনন্দন বর্তমান, উনি অসীম সাহসিকতা দেখান এবং MiG-21 দিয়ে কিন্তু F-16 মতো অত্যাধুনিক যুদ্ধ বিমানকে উনি মানে মিসাইল আক্রমণ করেন এবং সম্পূর্ণ বিধ্বংস করে দেন এবং পরবর্তী সময় উনি কিন্তু পাকিস্তানের হাতে ধরা পড়েন। তারপরে ঘটনা আপনারা সবাই জানেন, সামনে নির্বাচন, লোকসভা নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে কিন্তু এখন সেনাবাহিনীর যে কাজ, নতুন করে একটা ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে যে সেনাবাহিনী হয়তোবা এই নতুন যে সরকার, এনডিএ সরকার যারা ক্ষমতায় রয়েছে 2014 থেকে, তাদের সময় সবচেয়ে বেশি সক্রিয় এবং সবচেয়ে বেশি পাকিস্তানের উপর অ্যাটাক করা, জঙ্গিদের মোকাবিলা করা, জঙ্গিদের কোমর ভেঙে দেওয়া মতো কিন্তু ঘটনা একমাত্র সেনাবাহিনী বা নিরাপত্তা রক্ষীরা এই সময়টার মধ্যেই করেছে। পাশাপাশি এর আগের যে সরকারগুলি ছিল, আমরা 26/11 যে ঘটনা, সেই ঘটনাগুলিও টেনে আনা হচ্ছে যে এত বড় বড় মুম্বাই হামলার পর বা অন্যান্য জায়গাতে, বিভিন্ন জায়গাতে ব্লাস্ট হওয়ার পর কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে তৎকালীন যে ইউপিএ সরকার ছিল, বিশেষ করে 1 and 2, তারা কিন্তু এই ধরনের পাকিস্তানের মাটিতে গিয়ে, পাকিস্তানের একদম জৈশে মোহাম্মদের ঘাঁটিতে গিয়ে বোমা বর্ষণ করা, মিসাইল আক্রমণ করা কিন্তু করেননি। সুতরাং এটা নিয়ে একটা পলিটিক্স হচ্ছে, একটা রাজনীতি হচ্ছে এবং বিশেষ করে আমরা দেখছি এই গত 2-3 দিন ধরে আমরা দেখেছি বায়ুসেনার যে চিফ এয়ার স্টাফ যিনি রয়েছেন, চিফ অফ এয়ার স্টাফ, উনি কিন্তু একটা সাংবাদিক সম্মেলন করেছেন এবং উনি বলেছেন যে পাকিস্তানের জৈশে মোহাম্মদের যে ঘাঁটি, যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, সেখানে কিন্তু আমরা সঠিকভাবে আঘাত করেছি, কিন্তু কত সংখ্যায় মৃত হয়েছে, আহত, নিহত হয়েছে সেই সংখ্যাটা গণার বা সেই সংখ্যার হিসাব পরিসংখ্যান দেওয়ার দায়িত্ব আমাদের নয়, সেটার দায়িত্ব হলো সরকারের। তারপর থেকে কিন্তু আবার নতুন করে যারা বিরোধী রয়েছেন, সরকার পক্ষকে আবার নতুন করে চেপে ধরার চেষ্টা করছেন, কাউন্টার দিচ্ছেন, প্রধানমন্ত্রী নিজে কাউন্টার দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক জনসভাতে। আলটিমেটলি সেনাবাহিনীর যে মূল কাজ, দেশ রক্ষার কাজ, সীমান্ত রক্ষার কাজ, সন্ত্রাসবাদ মোকাবিলার কাজ, সেটার উপর একটু হলেও কিন্তু এই রাজনৈতিক টানাপোড়েন একটা হলো দেশের সেনাবাহিনীর ওপর প্রভাব পড়ছে এবং
দেখা যাচ্ছে বিভিন্ন চ্যানেলের মধ্যে সেনাবাহিনী যারা প্রাক্তন কর্তা রয়েছেন দুটো শিবিরে বিভক্ত হয়ে গেছেন। কেউ বলছেন হিসাব চাই, কেউ বলছেন হিসাব দেওয়া দরকার, কেউ বলছেন না এটা সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি 26 তারিখের এই এয়ার স্ট্রাইকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু একটা বিবৃতি দিয়েছেন যে ভারতবর্ষের বায়ুসেনা পাকিস্তানের যে সীমানা, আকাশ সীমানা লঙ্ঘন করে প্রায় 40 কিলোমিটার ভেতরে গেছে, কিন্তু এরকম কোনো তাদের কাছে খবর নেই, এরকম কোনো এভিডেন্স নেই যে কোনো জঙ্গি ঘাঁটির ওপর ওনারা বোমাবর্ষণ করেছেন, এরকম নিহত আহত হওয়ার কোনো বিষয় নেই। একটা গ্রামের ওপর 3-4টা বোমাবর্ষণ করা হয়, এতে কয়েকটা বাড়ি ঘর ভেঙে যায় এবং অনেকগুলি গাছের ক্ষতি হয় এবং একজন ইনজুর্ড হয়। এবং আমরা দেখেছি রাষ্ট্রসংঘের কাছে কিন্তু পাকিস্তান তাদের পরিবেশ নষ্ট করার অভিযোগ এই বোমাবর্ষণের ফলে সেই অভিযোগ দায়ের করেছে ভারতের বিরুদ্ধে। এখন এটা নিয়ে আজকে আমাদের আলোচনা যে এই যে টানাপোড়েনের রাজনীতি, প্রতিবেশী দেশ যে পাকিস্তান, যে সন্ত্রাসবাদীদের আতুরঘর যে পাকিস্তান, যেই সরকার পাকিস্তানের সন্ত্রাসবাদীদের নিয়ন্ত্রণে, আইএসএ নিয়ন্ত্রণে চলে, তাদের গুপ্তচর সংস্থা, সেই তাদের যে দাবি সেটা কতটুকু সত্য? আমাদের দেশে যারা শাসকরা রয়েছে, যারা ক্রেডিট নিতে চাইছেন যে এয়ার স্ট্রাইকের ফলে এতজন জঙ্গি ধ্বংস করেছি, পাল্টা বিরোধী থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে। কারণ আমরা দেখেছি 14 তারিখ কাশ্মীরের পুলওয়ামা ঘটনার পর কিন্তু রেগুলার 1-2 করে জঙ্গি নিকেশ হচ্ছে, ঠিক আছে, কিন্তু রেগুলার 4-5 করে কিন্তু সিআরপিএফ বা জম্মু কাশ্মীর পুলিশের বা সেনার জওয়ানরা কিন্তু শহীদ হচ্ছেন সন্ত্রাসবাদীদের হাতে। সুতরাং এয়ার স্ট্রাইক করার পরে যে সন্ত্রাসবাদী আক্রমণ কাশ্মীরে বা অন্যান্য জায়গাতে কমে গেছে, নিরাপত্তা রক্ষীরা যারা শহীদ হচ্ছেন দেশকে রক্ষা করতে গিয়ে, সীমান্তে রক্ষা, ভারতের জন্য নিরাপত্তার জন্য লড়াই করতে গিয়ে, সেই মৃত্যু মিছিল কিন্তু থামছে না, সেই মৃত্যু মিছিল কিন্তু এখনো চলছে। সুতরাং এই জায়গায় আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা। আমার সাথে রয়েছেন আইনজীবী আমাদের প্যানেলিস্ট অরিন্দম ভট্টাচার্য এবং সমাজ কর্মী প্রদীপ্ত রায়। আমি প্রথমে প্রদীপ্ত বাবুর থেকে শুরু করবো যে আসলে কি সেনাবাহিনী নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, শাসক বিরোধীরা কি রাজনীতি করছে? আমি কথাটা এভাবে শুরু করতে চাই। রিপাবলিক অফ ইন্ডিয়া নামে একটি রাষ্ট্র আছে, তার মধ্যে দুটো দেশ আছে, একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে ভারত। ইন্ডিয়া নামক দেশে যে অংশের মানুষ প্রতিনিধিত্ব করে তাদের আজকে সবচেয়ে বড় আলোচ্য বিষয় হচ্ছে এই পুলওয়ামার ঘটনা এবং তারপর যে এয়ার স্ট্রাইক হয়েছে সেটা। তার বাইরে ভারতে বসবাসকারী যে মানুষগুলো আছে তারা সংখ্যায় প্রায় 80% হবে। তাদের আলোচ্য বিষয় কি সেটা আমরা খোঁজ রাখি না, কারণ এই টিভি চ্যানেলে যারা বসে প্রোগ্রাম দেখেন বা পত্রপত্রিকা যারা পড়েন বা যারা সোশ্যাল মিডিয়াতে থাকেন তারা হচ্ছেন ইন্ডিয়ার অধিবাসী। তো আমরা এখন একটা জিনিস বুঝতে চাই যে এই যে সমস্ত সংসদীয় দলগুলো আছে, সংসদীয় পার্টিগুলি আছে, তারা কাজের প্রতিনিধিত্ব করে। তারা মূলত ইন্ডিয়ার যে অধিবাসী মানুষরা আছে তাদের প্রতিনিধিত্ব করেন। আর ভারত নামে যে দেশটি আছে ভারত রাষ্ট্রের মধ্যে, রিপাবলিক অফ ইন্ডিয়ার মধ্যে, তার প্রতিনিধিত্ব যারা করেন তারা হচ্ছেন কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ এবং অবশ্যই সেনাবাহিনীতে যে সৈনিকরা যান ওরা। এই সেনাবাহিনীর অবমাননার প্রশ্নে আমি প্রথম যে কথাটি বলতে চাই, গত ডিসেম্বরে জেনারেল বিপিন রাওয়াত যে কথাটি বলেছেন তার চেয়ে অবমাননাকর কথা সেনাবাহিনী সম্পর্কে কিছু হয় না। যিনি সেনা প্রধান তিনি বলেছেন যে সেনাবাহিনীতে মহিলাদের কেন রিক্রুট করা হয় না, কারণ সেনাবাহিনীতে যে পুরুষরা আসেন তারা বিভিন্ন গ্রাম থেকে আসেন, তাদের পিম্পিং থেকে মহিলাদের বাঁচানো মুশকিল হয়ে যাবে, তার জন্য তাদেরকে সেনাবাহিনীতে নেওয়া হয় না। তা আমরা যারা সাধারণ মানুষ বলছি যে সেনাদের অবমাননা করা হচ্ছে বিভিন্ন কথার মধ্য দিয়ে, দেখা যাবে সেনা প্রধান নিজেই তার চেয়ে অবমাননাকর কথা বলেছেন। অর্থাৎ চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সেনাবাহিনীর সাধারণ সৈনিকদের, কারণ ওরা গ্রাম থেকে আসেন, ওরা ইন্ডিয়া থেকে আসেন না, ওরা ভারত থেকে আসেন। সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিক যারা আছে, শীর্ষ নেতৃত্ব যারা আছে, শীর্ষ যে মেজর থেকে শুরু করে, যে লেফটেন্যান্ট থেকে শুরু করে যারা আছেন, ওরা আসেন ইন্ডিয়ার প্রতিনিধি। আর ভারতের যে প্রতিনিধি ওরা হচ্ছেন সাধারণ সৈনিক। এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। সৈনিক এবং সেনাবাহিনীর শীর্ষকর্তাদের মধ্যে স্বার্থগত পার্থক্য আছে এবং কারা কার প্রতিনিধিত্ব করে সেটা আমাদের বোঝা দরকার। তারপর আমরা সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা অবশ্যই, তাদের সংগ্রামের প্রতি, তাদের সাহসিকতার প্রতি আমরা আমাদের শ্রদ্ধা অবশ্যই অর্পণ করব। এখন কথা হচ্ছে, আজকে সেনাপ্রধান ধানুয়া বলেছেন, মিটিং করে বলেছেন যে লাশ গোনা সেনাবাহিনীর কাজ নয়। ভালো কথা, কিন্তু সেনাবাহিনী কখনো লাশ গোনেনি, ব্যাপারটা এরকম নয়। সেনাবাহিনী লাশ গুনেছে, কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর লাশ গোনা কর্তব্য নয়, লাশ গুনবে সরকার। আসলে সেনাবাহিনী যে স্ট্রাইক করেছিল সেটা করা হয়েছিল কেন? করা হয়েছিল নিজেদের ক্ষমতা দেখানোর জন্য, অর্থাৎ
পার্শ্ববর্তী রাষ্ট্রকে বোঝানোর জন্য যে আমাদের কি ক্ষমতা আছে তোমরা দেখে নাও, আমরা প্রয়োজনে কি করতে পারি। কিন্তু ওখানে লাশ ফেলার দরকারটা সেনাবাহিনীর ছিল না, কিন্তু ছিল রাজনৈতিক দলের, শাসক দলের সেখানে দরকার ছিল লাশ গোনার। এই জন্য লাশ কতটা পড়েছে ঘন্টা দুয়েকের মধ্যে সেই খবরটা সারা ভারত রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে গেছে, 350, 400, 250। কারণ এই লাশের গুনতিটা দরকার হচ্ছে ইলেকশনের জন্য, সেনাবাহিনীর জন্য নয়। সেনাবাহিনী কৌশলগতভাবে অনেক স্ট্রাইক করে থাকে। দুই রাষ্ট্রের মধ্যে যুযুধান পক্ষ যখন হয় সবসময় যে সেখানে মানুষ মারার জন্য যেখানে মানে আক্রমণ করার ব্যাপারটা এরকম নয়, অনেক সময় স্ট্র্যাটেজিক আক্রমণ করা হয়, যেখানে মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ মারা নয়, দেখানো যে ভয় ধরিয়ে দেওয়া যে আমরাও পারি, অথবা আমাদের থেকে সাবধান থাকো। এই স্ট্র্যাটেজিটাকে মানে রাজনৈতিক হাতিয়ার করে নেওয়া হয়েছে। পুলওয়ামার ঘটনা নিয়েও কথা হয়েছে অনেক, কেন সেখানে এতগুলো সিআরপিএফ জওয়ানকে মরতে হলো। আমরা তো এদেরকে শহীদ বলি, কিন্তু কেন্দ্রীয় সরকার নিজেরাই ওদেরকে শহীদ বলে না, এদের কোনো সরকারি ডকুমেন্টে শহীদ বলা হয় না, অথচ এদেরকে নিয়ে রাজনৈতিকভাবে ফায়দা তোলার জন্য শহীদ বলা হচ্ছে, সরকারি ডকুমেন্টে বলা হয় না। ঠিক এরকম এরা যে কি রকম দাঁড়িয়ে মানে খারাপ অবস্থার মধ্যে থাকেন সেটা নিয়ে বারবার কথা হচ্ছে। গত বছর বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে ক্লিপস হয়েছে, ভিডিও ক্লিপিং এসছে, সেখানে দেখা গেছে যে সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীর জওয়ানরা কতখানি খারাপ অবস্থায় থাকে। সেটা নিয়ে কিন্তু কোথাও কোনো মাথা ব্যথা হয় না সেভাবে, প্রাথমিকভাবে একটু সরগোল ওঠে, তারপর যে অবস্থা খারাপ অবস্থায় সে খারাপ অবস্থায় থাকে। এমনকি ঊর্ধ্বতন কর্তারা ওদের সঙ্গে কীরকম খারাপ ব্যবহার করেন, কীরকমভাবে চাকর বাকরের মতো তাদের খাটান, সেটা নিয়েও বারবার এরা প্রতিরোধ করে, মানে বিভিন্ন সময় এদের ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করে, তারপর ওদেরকে উল্টো শাস্তি পেতে হয় সেনাবাহিনীর জওয়ানদের। এই অবস্থায় সেনাজনদের বীরত্ব নিয়ে যে কথা হচ্ছে, যে সমস্ত মানে রাজনৈতিক ফায়দা তোলার জন্য যে বিষয়গুলো আসছে, সেখানে আমরা দেখব যে মৌলিক দিকটি দিয়ে কিন্তু কেউ কথা বলছে না। সবাই কিন্তু বলছে মানুষ কতটা মরেছে কি মরেনি, অর্থাৎ জঙ্গি কতজন মরেছে কি মরেনি। কারণ জঙ্গি যদি মরে, যদি সংখ্যাটা প্রকাশিত হয় বা এস্টাবলিশড হয় তাহলে বিজেপির লাভ, আর একজন যদি না মরেছে এরকম যদি এস্টাবলিশ হয় তাহলে কংগ্রেসের লাভ। অর্থাৎ মানুষের মৃত্যুর সংখ্যা গোনা হয়েছে প্রধান কাজ। আসল কথা হচ্ছে এই ঘটনাটা আছে কেন। জৈশি মোহাম্মদ 2014 সালে নরেন্দ্র মোদী যখন সরকারে আসীন হয় তখন থেকে ঘোষণা দিয়েছিল যে মোদীকে আমরা মেরে ফেলব। কারণ জৈশি মোহাম্মদ হচ্ছে এই মোদী সরকারের বিরোধী, ঠিক যেরকম লস্করি তৈবা ছিল মানে ইউপিএ সরকারের বিরোধী। আমরা জঙ্গি গোষ্ঠীগুলির মধ্যে যদি পোস্টমর্টেম করে তাদের ইতিহাস টিকোজি গোষ্ঠী দেখি, তাহলে দেখবো যে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী বিভিন্ন সরকারের সময় সক্রিয় হয়ে ওঠে। ভারতে যখন যে সরকার আসীন হয় একটি নির্দিষ্ট জঙ্গি গোষ্ঠী দেখা যায় তাদের এগেনস্টে সক্রিয় হয়ে ওঠে। আজকে বিজেপি জৈশি মোহাম্মদের বিরোধী, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বিজেপি করেছে সেরকম আমরা বলতে পারি না, কারণ তালিবানদের সঙ্গে বৈঠক হয়েছে, আফগানিস্তানের তালিবানদের সঙ্গে রাশিয়াতে বৈঠক হয়েছে, রাশিয়াতে হয়েছে, এখানে নয়, রাশিয়ার পৌরোহিত্যে সেখানে বৈঠক হয়েছে, এবং সেখানে বিরাট পরিমাণ ইনভেস্টমেন্ট ভারতীয় শিল্পপতিরা এখন করছে। তার জন্য তালিবানদের কিন্তু এখন আবার তাদের সঙ্গে সখ্যতা স্থাপন হয়েছে। এরাও তো সন্ত্রাসবাদী, আরো বড় সন্ত্রাসবাদী এরা, তাদের সঙ্গে সখ্যতা হয়েছে। অর্থাৎ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছে জৈশি মোহাম্মদের বিরুদ্ধে, ঠিক যেরকম কংগ্রেস আমলে ইউপিএ সরকার বলতো লস্করি তৈবার বিরুদ্ধে আমাদের যুদ্ধ। অর্থাৎ বিভিন্ন এই ধরনের যে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো যারা ভাড়াটে বাহিনী হিসেবে কাজ করে, এরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সরকারের বিরুদ্ধে এরা একটা এরকম ষড়যন্ত্রমূলক কাজ করে থাকে, এবং তার বিনিময়ে এদের প্রচুর পাওনা গন্ডা থাকে। তো সেক্ষেত্রে আজকে যে রাজনীতি হচ্ছে, জৈশে মোহাম্মদ হচ্ছে বর্তমান বিজেপি সরকারের এগেনস্টে, এবং সমস্ত এভিডেন্স আজকে বিস্তৃত সময় নেই, সে ব্যাপারে তথ্য যেগুলো আছে সেগুলো আমি পরবর্তী আলোচনার যদি সুযোগ পাই, পরের আলোচনায় মানে সংলাপের অন্য দিনে, তাহলে সেখানে আমি বলবো যে কিভাবে অর্থনীতি কিভাবে নিয়ন্ত্রণ করছে এই সমস্ত উগ্রপন্থা বা জঙ্গি গোষ্ঠীকে মানে সমস্ত কার্যকলাপের জন্য। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই মানে এই যে কি মাসুদ আজাহার একে বিভিন্ন সময় 2002 সালে তাকে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এই মানে গোষ্ঠীকে, এই 2002 থেকে সেটা নিষিদ্ধ, এবং 2011 সালে তাকে আবার পুনরুত্থান হয়েছে। যখন দেখা গেছে 2014-তে যখন নরেন্দ্র মোদী সরকার এসেছে এবং নওয়াজ শরীফের সঙ্গে যখন নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে 2015-তে, তখন ব্যাপকভাবে ওরা কিন্তু আক্রমণ নেমে এনেছে। আমরা লক্ষ্য করবো 2015 থেকে জৈশি মোহাম্মদের অ্যাকশন অনেক বেশি বেড়ে গেছে, কারণ এরা উৎখাত করে ছাড়বে, ওদের প্ল্যান হচ্ছে। আসলে কি করবে ওরা? আসলে তো সামনে আনা হচ্ছে কাশ্মীরের আজাদি, হেমন্তনের নানা রকম কথা আনছে। আসলে হচ্ছে যে বিজেপি সরকার থাকলে পরে বিজেপি সরকারকে পেট্রন করছে যে শিল্প গোষ্ঠীগুলো, তারা যাতে পাকিস্তান ইনভেস্ট করতে না পারে তাকে বাধা দিতে হবে। 1.5 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট হওয়ার কথা ছিল গত অক্টোবরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের, আম্বানিদের, সেটাকে আটকে দেওয়া আছে। মিত্তালদের ইনভেস্টমেন্ট কথা ছিল, পাঞ্জাবের ভাতিন্দাতে ওদের প্ল্যান্টও বসে গেছিল,
সেই মিত্তালদের আটকে দেওয়া আছে। জিন্দালদের ইনভেস্টমেন্ট হওয়ার কথা 2015 ডিসেম্বরে এই জিন্দালের পৌরোহিত্যে নরেন্দ্র মোদী এবং নওয়াজ শরীফ বসেছিল, তাকে আটকে দেওয়া হয়েছে। এই সমস্ত কিছু আটকাচ্ছে কারা? এই জঙ্গি গোষ্ঠী, সন্ত্রাসবাদী গোষ্ঠীদের মাধ্যমে ব্যাপক প্রতিরোধ তৈরি করে আটকানো হচ্ছে। পাকিস্তান সরকার বিরোধী নয়, পাকিস্তান তো 3টে প্যারালাল সিস্টেম চলে, মিলিটারি সিস্টেম, আইএসআই সিস্টেম, সঙ্গে সরকার সিস্টেম। সরকারের কিচ্ছু করার থাকে না। যদি মিলিটারি এবং আইএসআই সিস্টেম যদি বলে যে আমরা যেভাবে চলছি সেভাবে চলতে হবে, সরকারের কিছু করার থাকে না। 2002 থেকে জৈশ-ই মোহাম্মদ নিষিদ্ধ, কিন্তু তারপরে সে কাজ করে যাচ্ছে, কারণ প্রোটেকশন আছে। এই অবস্থায় আমরা যদি দেখি যে এখানে যেটা হচ্ছে, সেখানে হচ্ছে যে জৈশ-ই মোহাম্মদকে যদি শায়েস্তা করা না যায়, তাহলে কিন্তু মোদিকে পেট্রন করছে যে শিল্প গোষ্ঠী, তাকে কিন্তু পাকিস্তান এস্টাবলিশ করা যাচ্ছে না। তার জন্য ব্যাপকভাবে জৈশ-ই মোহাম্মদকে অ্যাটাক করেছে, জৈশ-ই মোহাম্মদ মোদিকে হটাতে চাইছে। ঠিক যেরকম লস্কর-ই তৈবা যেটা করেছিল 2008 সালে, ওই যে অ্যাটাকটা করেছিল 26/11 যেটা ঘটনা ঘটেছিল, এটা ইউপি সরকারের বেকায়দা ফেলার জন্য তখন করা হয়েছিল। এখন লস্কর-ই তৈবা করছে না। যদি উল্টে যায়, যদি সত্যি সত্যি যে কংগ্রেস গভর্নমেন্ট আসে, আমরা কিন্তু দেখবো লস্কর-ই তৈবা তখন আবার সক্রিয় হয়ে উঠেছে। এগুলি সক্রিয় করা হয়, এগুলি এই জঙ্গি গোষ্ঠীগুলিকে সক্রিয় করে তোলা হয়। এখন এই রাজনীতিটা যেটা হচ্ছে, এখন দেখা যাচ্ছে কি যে রাজনীতিকরণ তো হচ্ছেই পুরোপুরি। কারণ হচ্ছে যে এই যে মিলিটারি পোশাক পরে বিজেপির একজন সভাপতি, দিল্লি সভাপতি, উনি মিটিং করছেন। তারপরে দেখা যাচ্ছে যে বিহারে যে ঘটনাটা হয়েছে, আগে যারা মারা গেছিল পুলওয়ামায়, তাদের জন্য সেখানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই সেখানে মানে ওই অন্ত্যেষ্টিতে হাজির ছিলেন। এখন দেখা যাচ্ছে এদের নির্বাচনে এমন কাছে এসে গেছে, তখন আর কেউ, পরে যেই পরশুদিন যিনি মারা গেছেন তার অন্ত্যেষ্টিতে কেউ যাওয়ার লোক নেই, তার অন্ত্যেষ্টিতে যাওয়ার মতো কোনো মানে রাজনৈতিক নেতারা কেউ নেই। কারণ হচ্ছে তখন ইলেকশন, অর্থাৎ ইলেকশনটা হচ্ছে মুখ্য, বাকিটা হচ্ছে গৌণ। এটা শুধু বিজেপির ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা কংগ্রেসের ক্ষেত্রেও প্রযোজ্য, সমস্ত পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে প্রযোজ্য। রাজনীতিটা সবাই করছে, যেহেতু বিজেপি ক্ষমতায় আছে, ক্ষমতায় থাকার জন্য মরিয়া, তার রাজনীতিটা প্রকট হয়ে দেখা দিচ্ছে, আর বাকিরাও পাশাপাশি রাজনীতি করছে। এই কারণেই দেখা যাচ্ছে যে সেনাবাহিনী অ্যাটাক করেছে কি করেনি, এবং তাতে কতজন মানুষ মারা গেছে, মানে কতজন জঙ্গি মারা গেছে কি গেছে না, সেটা হচ্ছে বড় বিষয়। যেমন 350 জঙ্গির মৃত্যু দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে, আর একজন জঙ্গিও মারা না যাওয়া দিয়ে কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হবে। ব্যাপারটা দাঁড়িয়ে গেছে এই জায়গায়। আর সমস্ত সমস্যা কিন্তু আসলে ঊর্ধ্ব হয়ে যাচ্ছে শেষমেশ। এই পরিপ্রেক্ষিতে আসলে বলা দরকার যে সেনাবাহিনী আমাদের দেশে দেখা গেছে যে আসলে কি হয়, একটা রাষ্ট্র কি চলে, একটা সেনাবাহিনীর সিস্টেম চলে, একটা রাজনৈতিক সিস্টেমের মধ্য দিয়ে চলে। রাষ্ট্র হচ্ছে অর্থনৈতিক হাতিয়ার, এবং সেটাকে চালানোর জন্য সেনাবাহিনী এবং থাকে রাজনৈতিক যে শৃঙ্খলা। এবার সেনাবাহিনী ভারতে দেখা গেছে সবসময় রাজনৈতিক শৃঙ্খলার অধীন থাকে, অর্থাৎ সরকার যা চলে, কেন্দ্রীয় সরকার তার নির্দেশে চলে। এটা পাকিস্তানের মতো নয় যে আইএসআই বা মিলিটারি বাহিনী সরকারকে তোয়াক্কা করে না, এখানে দেখা যায় ওই রকম শৃঙ্খলার মধ্যে থাকে। কিন্তু তবুও দেখা যায়, আমি যেটাই প্রথম বলছিলাম, সেনাবাহিনীতে শীর্ষ আধিকারিকদের মধ্যে অনেক সময় দেখা যায় সরকারি মতের সঙ্গে তাদের একাত্ম হওয়ার ব্যাপারটা বা তাদের অনুগত হিসেবে কাজ করার একটা প্রবণতা থাকে। সেই প্রবণতা কিন্তু এখন আমাদের ক্ষেত্রে দেখি, আমাদের দেশের ক্ষেত্রে অনেক বেশি আছে। ওরা নির্দিষ্ট একটি রাজনৈতিক মতের পক্ষে দাঁড়ানোর ব্যাপারটা অনেক বেশি আছে। ওই জন্যই দেখা যাচ্ছে তাদেরকে ব্যবহার করে একটা আগামী নির্বাচনে গেইন করার একটা প্রচেষ্টা কিন্তু শাসক দলের মধ্যে আছে। এটা সাধারণ সৈনিকদের সঙ্গে মিলিয়ে ফেললে হবে না। সাধারণ সৈনিকের যে যোদ্ধা, যে মনোভাব, আবেগ যেটা আছে, কিংবা লড়াই করার যে ব্যাপারটা আছে, সেটার সঙ্গে কিন্তু শীর্ষস্থানীয় সেনাকর্তাদের যে চিন্তা ভাবনা এবং তাদের যে অবস্থান, সেটাকে গুলিয়ে ফেললে কিন্তু আমরা আসলে ভারতবর্ষের রাষ্ট্রের বর্তমান অবস্থাটাকে বুঝতে পারবো না। আমি আপাতত এইটুকু বললাম, পরবর্তী সময় বাকিটা আমার চেষ্টা করব। আসলে সংলাপের আগের একটা এপিসোডে আমাদের যে এয়ার স্ট্রাইক হয়েছিল কাশ্মীর অকুপাইড, পাকিস্তান অকুপাইড কাশ্মীরে, তার পরিপ্রেক্ষিতে আমি যে কথাটা বলার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে এটা পাকিস্তানে আকাশসীমা লঙ্ঘন করে সেই দেশে আক্রমণ করার মতন কোনো বিষয় ছিল না। বিষয়টা ছিল ভারতীয়েরই অবিচ্ছেদ্য অঙ্গ কাশ্মীর। সেই কাশ্মীরে কিছু জঙ্গি গোষ্ঠী বা নির্দিষ্ট একটা জঙ্গি গোষ্ঠী ওখানে ক্যাম্প করে আছে, ওখানে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সন্ত্রাসবাদী কার্যকলাপ পরিচালনার জন্য। তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, তাদেরকে টার্গেট করেই ভারতীয় বায়ুসেনা নিজের দেশেই
এই অ্যাস্ট্রাক্টটা করেছে। আমি এখন ওই জায়গাতে দাঁড়িয়ে আছি যেটা কোনোভাবেই পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত নয়। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে এই 26শে মার্চের ঘটনার পরপরই 26শে ফেব্রুয়ারি ঘটনার পরপরই পাকিস্তানি বায়ুসেনা ভারতীয় সীমানায় ঢুকে গেছে এবং এইটা ভারত সরকার মেনে নিয়েছে যে ওরা ঢুকে গেছিল এবং 3টে ফ্লাইট বা 4টে ফ্লাইটের মধ্যে একটা ফ্লাইটকে ভূপাতিত করা হয়েছে, গুলি করে নামানো হয়েছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? গোটা দেশ এখন আমার দেশের মাননীয় সম্মানীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গোটা দেশ এখন একটা জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়েছে। প্রচণ্ডভাবে জাতীয়তাবোধের একটা জাগৃতি তৈরি হয়েছে গোটা দেশে। কিন্তু বিষয়টা যদি আমরা এইভাবে ব্যাখ্যা করি বা দেখার চেষ্টা করি তাহলে কি দাঁড়ালো? আমরা বারবারই বলছি, আমার রাষ্ট্রনেতারাও বলছে যে এটা আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ। আজকেও বলছে, এই ঘটনার পরপরেও বলছে যে অংশটাতে তথাকথিত জৈশে মোহাম্মদের ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্প যে অঞ্চলটাতে রয়েছে সেটা হচ্ছে আমাদের দেশের, ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ। সেই ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গে যদি আমার বায়ুসেনা বাহিনী কোনো হামলা সংগঠিত করে বা কোনো স্ট্রাইকে যায়, সেটা রিটালিয়েট করার জন্য পাকিস্তানের বায়ুসেনা যদি ভারতীয় সীমা লঙ্ঘন করে এবং তারপরে যদি আমাদের মধ্যে একটা মানে পাকিস্তানকে আমরা পর্যদস্ত করে দিয়েছি, অভিনন্দনের মতন কি বলে আমাদের বর্তমানের মতো আমাদের যারা বীর সেনানীরা রয়েছে তাদেরকে পাকিস্তান ছেড়ে দিতে বাধ্য হয়েছে, এই কথাগুলো বলে আমরা যে জাতীয়তাবোধ বা একটা দেশাত্মবোধ জাগ্রত করার চেষ্টা করছি, এইটা কতটা বাস্তবতা রাখে? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আমাদের বিষয়টা আজকে হচ্ছে যে সেনাবাহিনীকে নিয়ে রাজনীতি করা উচিত কিনা। একদম আমি প্রথমেই বলবো যেটা পরিষ্কারভাবে, যে সেনাবাহিনীকে রাজনৈতিক হাতিয়ার করাটা কোনোভাবেই কোনো দেশের জন্য মঙ্গলকর নয়। আমাদের দেশের জন্য তো এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ আমাদের দেশে একটা বিশেষ জায়গা রয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী যে দুটো রাষ্ট্র রয়েছে, একদিকে পাকিস্তান আর একদিকে বাংলাদেশ। বাংলাদেশে এখন পরিস্থিতিটা একটু উন্নত হয়েছে, এখন একটা গণতান্ত্রিক পরিস্থিতির মধ্যে, পরিবেশের মধ্যে। কতটা গণতন্ত্র সেটা নিয়ে আপাতত প্রদীপ্ত আমার সঙ্গে বিতর্ক করবে। স্টিল সারা বিশ্ব মানছে যে এখন এখানে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। সেনাবাহিনীর ভূমিকাটা, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেনাবাহিনীর যে ভূমিকাটা বিগত দিনে ছিল সেই জায়গাটা কিছুটা সীমিত হয়েছে। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু এখনও সেটা বিদ্যমান। পাকিস্তানের সেনাবাহিনী যতই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার হোক, ইমরান খানের মতন একজন তুখোর ক্রিকেট খেলোয়াড় হোক প্রধানমন্ত্রী নির্বাচিত, কিন্তু স্টিল এই সরকারটা পরিচালনার ক্ষেত্রে, সরকারের নীতি নির্দেশনার ক্ষেত্রে মিলিটারি বা সেনাবাহিনীর একটা ভূমিকা থেকে থাকে। এই অবস্থায় আমাদের দেশে কিন্তু ঠিক উল্টো। আমাদের দেশে কিন্তু একটা পরিষ্কার সেনাবাহিনী তার কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। কোনো দিনই এরকম ঘটনা ঘটেনি যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সরকার পরিচালনার ক্ষেত্রে সেনাবাহিনীর 3 প্রধান বা সেনাবাহিনীর একটা প্রধানও কোনোভাবে নাক গলিয়েছে বা কোনো কিছু এটা ডিকটেট করার চেষ্টা করেছে। সেখানে বারবার যদি দেখা যায় যে সেনাবাহিনীর কাজটাকে আমাদের ক্রেডিটে, আমার নিজের একজনের ক্রেডিটে নিয়ে আসার জন্য তার ভূমিকাটাকে ব্যবহার করা হচ্ছে, সেনাবাহিনীর মধ্যে কিন্তু এই প্রবণতা তৈরি হওয়াটা খুব সম্ভব যে রাষ্ট্রের ক্ষমতা দখল করার জন্য যদি সেনাবাহিনীর ভূমিকাটাকে ব্যবহার করা হয়, অভিনন্দন বর্তমানের মতন একজন মানে সেনাবাহিনীর জওয়ানকে, বীর জওয়ানকে বারবার করে প্রচারের আলোয় সেই অর্থে ব্যবহার করা হয়, তাহলে
কোনো একদিন অভিনন্দন বর্তমানের মধ্যে এটা মাথায় আসতে পারে যে তা আমি তাহলে নির্বাচনে দাঁড়িয়ে যাই, আমিই তাহলে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করি। এরা কেন প্রধানমন্ত্রী হবে? এরা নিজেদের কোনো ক্রেডিট নিয়ে তো ওরা রাজনীতি করছে না, মানুষের কাছে ভোট চাইছে না। আমার ভূমিকা নিয়ে আমি পাকিস্তানের মাটিতে বিমান ধ্বংস হয়ে যাওয়ার পরে পড়ে গেলাম, সেখানে আমি নির্যাতিত হলাম পাবলিকের হাতে, পরবর্তী সময় সেনাবাহিনীর হাতে আমি বন্দী হলাম, সেখানে আমার নানা রকম প্রশ্ন করা হলো, নির্যাতন করা হলো। সেই যে ভূমিকাটা আমার, এই ভূমিকাটাকে বিক্রি করে দেশে বা একটা নির্বাচন মানে পরিচালনার জন্য, একটা নির্বাচনে জয়ী হওয়ার জন্য আমার ভূমিকাটা ব্যবহার করা হচ্ছে। এইটা কি তাকে অপমান করা হচ্ছে না? বা তাকে এই প্রবণতা, এবং তাকে নয় শুধু গোটা সেনাবাহিনীকে এই রাজনীতিতে অনুপ্রবেশের জন্য একটা রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে না? আমার মনে হয় এই জায়গাটাই আমাদের এখন সব থেকে বেশি চিন্তা করার প্রয়োজন। একদম আমাদের প্রথম পর্যায়ে যে আলোচনাটা হলো, আলোচনাতে আমাদের যারা দুজন প্যানেলিস্ট ছিলেন ওনারা বলেছেন যে ক্ষমতা দখলের লড়াই বা রাজনৈতিক দলগুলির পাওয়ার পলিটিক্সের জন্য কিন্তু অনেক ক্ষেত্রে বেশিরভাগ সময় সেনাবাহিনীকে কিন্তু এই রাজনীতির মধ্যে টেনে আনা হচ্ছে এবং রাজনীতিকরণ করার একটা প্রচেষ্টা হচ্ছে। এই বিষয়ে এটা ঘটনা, এটা আমাদের অভিজ্ঞতা, আমরা দেখেছি বিভিন্ন সময়ে এমন একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা হচ্ছে যে ভারতবর্ষ কোনোদিন আর যুদ্ধ করেনি, ভারতবর্ষে কোনোদিন জঙ্গি হামলা হয়নি, ভারতবর্ষের সেনাবাহিনী নিরাপত্তা বাহিনী কোনোদিন জঙ্গিদের মারেনি বা পাকিস্তানকে পরাজিত করেনি, যুদ্ধে পরাজিত করেনি। সেসব ইতিহাস কিন্তু না আলোচনা করে পার্টিকুলার শুধু একটা বিষয় নিয়ে, একটা এয়ার স্ট্রাইক নিয়ে আমরা দেখেছিলাম 2016-তে একটা উড়িতে একটা সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল, সেটা নিয়ে একটা বিশাল বিতর্ক হয়েছিল ঠিক উত্তরপ্রদেশের ইলেকশন নির্বাচনের, বিধানসভা নির্বাচনের আগে। আবার কিন্তু নতুন করে এই এয়ার স্ট্রাইকটা নিয়ে একটা নতুন করে রাজনীতিকরণ করা হচ্ছে এবং যারা এর মধ্যে রাজনৈতিক দলগুলি যেরকম রয়েছেন শাসক বিরোধী, পাশাপাশি কিন্তু এক শ্রেণীর রিটায়ার্ড আর্মি অফিসাররা রয়েছেন যারা বিভিন্ন পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়াতে বা নিউজ চ্যানেলে বসে সকাল 8টা থেকে রাত্রি 12টা পর্যন্ত এটা রাজনীতিকরণ পলিটিসাইজ করার চেষ্টা করছে। দুর্ভাগ্যজনক ঘটনা। এবং যারা সেনাবাহিনীতে রয়েছেন, যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, আমাদের দেশের বীর জওয়ানরা রয়েছেন, তারা কিন্তু তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে অনেকটাই সচেতন এবং তারা তাদের যে দায়িত্ব রয়েছে দেশকে নিরাপত্তা দেওয়া, দেশকে রক্ষা করা, বাইরের শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা, দেশের মানুষকে রক্ষা করা, জানমাল রক্ষা করা, সেটা কিন্তু তারা তাদের দায়িত্বের মধ্যে, কর্তব্যের মধ্যে পড়ে এবং সেই দায়িত্ব কর্তব্য জেনেই কিন্তু তারা সেনাবাহিনীতে নিরাপত্তা বা অন্য আধা সামরিক বাহিনীতে যোগ দেন এবং এটা অত্যন্ত দক্ষতার সাথে আমরা 62 সাল থেকে দেখে আসছি এবং আজ পর্যন্ত এটা অত্যন্ত দক্ষতার সাথে সেনা বা আমাদের বীর সেনারা এটা পালন করে আসছেন, সেটা চায়না বর্ডার বলুন, পাকিস্তান বর্ডার বলুন, যেখানেই বলুন। সুতরাং এখানে সরকার কে থাকবেন, সে সরকার থাকলে সেনাবাহিনীর বুকের ইঞ্চি 110 ইঞ্চি হয়ে যাবে, অন্য সরকার থাকলে হবে না, সেরকম কিন্তু না। বিষয়টা কিন্তু এরকম করার পলিটিসাইজ করার চেষ্টা করা হচ্ছে যে আমরা সরকারে থাকলে সেনাবাহিনী তাদের এই ক্ষমতা বেড়ে যায়, অন্যরা সরকারে থাকলে, অন্য গভর্নমেন্ট সরকার হলে সেনাবাহিনী কিচ্ছু করতে পারে না। সুতরাং এতে করে কিন্তু এই রাজনীতির ফলে পরোক্ষে কিন্তু সেনাবাহিনীর মনোবলের উপরে কিন্তু একটা পরোক্ষভাবে একদম একটা আঘাত আসছে, এটা আমরা মনে করি। এবং যারা রাজনীতি করছেন সেনাবাহিনীকে নিয়ে, যেসব রিটায়ার্ড অফিসাররা রয়েছেন, সবাই না একাংশ এটাকে পলিটিসাইজ করছেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলির পক্ষ নিয়ে কথা বলে সেনাবাহিনীকে রাজনীতিতে টেনে আনছেন। এটা অত্যন্ত ভারতবর্ষের নিরাপত্তার ক্ষেত্রে, ভারতবর্ষের যে পৃথিবীর আমরা দাবি করি 7 নম্বর শক্তি, সারা পৃথিবীতে শক্তিধর দেশ, আমাদের যে সেনাবাহিনী রয়েছে সেই বীর সেনাবাহিনীদের মনোবলের চির ধরনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই কঠিন সময়ে যখন কাশ্মীরে একটা রাজনৈতিক অস্থিরতা চলছে এবং পাশাপাশি প্রতিবেশী পাকিস্তানের মতো দেশ থেকে যেখানে সন্ত্রাসবাদের আতুরঘর, সেখান থেকে সন্ত্রাসবাদীদের ট্রেনিং দিয়ে পাঠানো হচ্ছে পাকিস্তানি সন্ত্রাসবাদী, প্লাস আমরা যেটা দেখেছি পুলওয়ামা ঘটনাতে লোকাল যে সন্ত্রাসবাদী ছেলেরা, কাশ্মীরের ছেলেরা রয়েছেন, যারা কাশ্মীর আমাদের আমরা বলি অভিন্ন অংশ আমাদের, যারা আমাদের এদেশের নাগরিক, তাদেরও কিন্তু সন্ত্রাসবাদের দীক্ষিত করে কিন্তু এরা এদেশে পাঠিয়ে ভারতবর্ষের সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনীদের ওপর কিন্তু অ্যাটাক করছেন এবং বিশাল পরিমাণ ক্ষতি নামিয়ে আনছেন। সে দিকটাও কিন্তু রাজনীতির দিক যারা করেন, রাজনৈতিক দলগুলির কিন্তু ভাবতে হবে। আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনায় যেটা জবাব আবার প্রদীপ্ত কাছে যাবো যে শাসক বিরোধী সেনাবাহিনীর একাংশও কিন্তু এই রাজনীতির সাথে একদম সরাসরি যুক্ত হয়ে পড়েছে, রিটায়ার্ড অফিসাররা যারা রয়েছে। এবং দেখা যাচ্ছে যেটা আপনি বলছিলেন যে সেনাবাহিনীর
যেহেতু সরকার ভারতবর্ষে গণতান্ত্রিক দেশ, সেনাবাহিনীর একটা বড় অংশের অফিসার শাসক দল বা সরকারের বিরোধিতা না করার মতো সাহস নেই। এবং আমরা দেখেছি এই ঘটনার পর 26 তারিখের পর ঘটনার পর কিন্তু আমরা দেখলাম বায়ুসেনার প্রধানকে কিন্তু প্রেস মিট করতে হলো, প্রেস মিট করে জাস্টিফাইড করতে হলো। আরেকটা জিনিস হলো, আরেকটা যেটা রয়েছে, যেটা ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন, আমরা দেখেছি বিজেপি সর্বভারতীয় সভাপতি পরশুদিন একটা জনসভায় বলছেন 250 জন জৈশে মোহাম্মদ মারা গেছেন। কালকে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন NTRO যারা আছেন ওরা কিন্তু তথ্য দিচ্ছেন যে 300 জন মারা গেছেন, কারণ ওই সময়ে ওরা স্যাটেলাইট ইউজ করে বা বিভিন্ন ইয়ে করে দেখেছে যে জায়গাটা জৈশের ক্যাম্প ছিল ওইখানে 300-র মতো মোবাইল অ্যাক্টিভেট ছিল। সুতরাং এখানে এয়ার স্ট্রাইক হয়েছে, মিসাইল স্ট্রাইক হয়েছে, 300 জনের মতো মানে প্রিজাম্পশন করা হচ্ছে যে আপনার জঙ্গি নিহত হয়েছে। এবং এতে করে যে বিরোধীরা যে আকারটা, যে পরিসংখ্যানটা চাইছিল, এটাকে ইনডাইরেক্টলি কিন্তু এটাকে 250-300-র মধ্যে কিন্তু মোটামুটি নিয়ে আসা হলো। এবং বায়ুসেনাকে দিয়ে বলা হলো, প্রধান বললেন যে হ্যাঁ মারা গেছেন, হিসাবটা সরকার দেবেন। তো এটা তো সরাসরি এটা পলিটিসাইজ করার চেষ্টা এবং আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা। এখন কথা হচ্ছে যে এগুলি তো সামাল দেওয়া না, আগে বলে দেওয়া হয়েছে সংখ্যাটা, এখন সংখ্যার সঙ্গে মিলিয়ে এখন বলতে হবে কতটা মোবাইল ফোন সক্রিয় ছিল। এগুলি তো ছেলে মানুষই ব্যাপার আলটিমেটলি। কারণ হচ্ছে যে একটা জঙ্গি শিবিরে 300 জনের মোবাইল ফোন মানে অ্যাক্টিভ রেখে ওরা সবাই থাকবে রাত 12টা 2টো 3টের সময়, এটা তো হয় না। এভাবে মোবাইল ফোন ব্যবহার করা হয় না। জঙ্গি শিবিরের যে টিয়মগুলি আমরা জানি, মানে খোঁজ খবর যেটুকু আমরা পাই, যে এরকমভাবে মোবাইল ফোন অ্যাক্টিভ রেখে নিজেদের অবস্থান জানান দিয়ে তারপর বসে থাকবে আর এরকম একটা সিচুয়েশনে, সেটা তো হয় না। এগুলি হচ্ছে সামাল দেওয়ার জন্য, হিসাব মিলিয়ে দেওয়ার জন্য করা হচ্ছে। এগুলি থাকবে না, কালকে এটা নিয়ে আর খবর থাকবে না। এগুলি এখন নানাভাবে বিভিন্ন দিক থেকে ইনডাইরেক্টলি প্রমাণ করার চেষ্টা হবে, কারণ ডাইরেক্ট প্রমাণ তো কিছু দেওয়া সম্ভব নয় আসলে। কিন্তু মূল কথা তো এটা নয়। সেনাবাহিনী তো অ্যাকচুয়ালি যে এয়ার চিফ মার্শাল যেটা বলেছেন যে আসলে ওদের যে টার্গেট, সেই টার্গেটে ওরা ফেলেছেন। ওরা টার্গেটটা কী ছিল সেটা হচ্ছে আলাদা বিষয়। এই টার্গেটটা যে জঙ্গিদের হত্যা করাই ছিল এমন তো নাও হতে পারে। উনি তো বলেননি যে আমাদের টার্গেট ছিল জঙ্গিদের হত্যা করা। আমাদের টার্গেট ছিল একটা বাইট যে দেওয়া হয়, অর্থাৎ যে একটা ভীতি ধরানো, বিপক্ষ মানে অপোনেন্ট রাষ্ট্র, শত্রু রাষ্ট্রকে একটা ভীতি ধরিয়ে দেওয়া যে দেখো আর যদি বেশি এগোতে চাও তাহলে কিন্তু আমরা এইভাবে অ্যাটাক করে দেবো। এজন্য তো অনেক সময় মানে বিভিন্ন অ্যাকশনগুলো নেওয়া হয়। আসলে কিন্তু এ ধরনের অ্যাকশন অনেক সময় নেওয়া হয়েছে, এটাও নেওয়া হয়েছে। এটা কি হয়েছে, ওরা একটু ভেতরে ঢুকে গেছে, এটা আগে কখনো হয়নি। তো এটাও তো একটা স্ট্র্যাটেজি, কিন্তু সেই স্ট্র্যাটেজিটা কিন্তু রাজনৈতিক দলদের পোষাচ্ছে না। ওদের স্ট্র্যাটেজিটা হচ্ছে যে না, মানুষ মারতে হবে, মানে জঙ্গিদের মারতে হবে, কারণ জঙ্গিদের লাশ পড়লেই আমরা বোঝাবো যে আমরা সাংঘাতিক দেশপ্রেমী এবং আমরা জঙ্গিদের নিকেশ করেছি, আমাদের ভোট দাও। অর্থাৎ নিকেশের ক্রেডিটটা যাবে শাসক দলের কাছে। উল্টো দিকে যারা বিরোধী পক্ষে আছে ওই ক্রেডিটটা যে শাসক দলের কাছে চলে যায় তাহলে তো মহাবিপদ। তাহলে সেটা দিয়েই তো সমস্ত কিছু বাজিমাত হয়ে যাবে ইলেকশনে। ওই বেকার সমস্যা, দারিদ্র্যের সমস্যা, শিক্ষা স্বাস্থ্যের সমস্যা, এগুলোর কোনো সমস্যা তো এখন আর নেই। অনেক কিছু পেছন দিকে চলে গেছে, আরও পেছনে চলে যাবে। ফলে সেটাকে তো আটকাতে হবে। সেটা উল্টো দিকেও সঙ্গে সঙ্গে প্রমাণ চাওয়ার বিষয়টা আসছে যে প্রমাণ দাও কিভাবে হয়েছে। তো প্রমাণ কোথার থেকে দেবে? প্রমাণ তো আসলে দিতে হলে তো আগেই দিয়ে দিত, কারণ বিভিন্ন সময় দেখা যাচ্ছে প্রমাণ থাকলে প্রমাণ 2 ঘন্টার মধ্যে এসে যায়, আর প্রমাণ এখনও আসেনি, তার মানে প্রমাণ মানে পাওয়ার সম্ভাবনা খুব কম, সম্ভাবনা নেই বললেই চলে। তো এখানে এই ধরনের রাজনীতিগুলো হচ্ছে। আসল কথা হচ্ছে যে মূল টার্গেটটা কি, সেনাবাহিনীকে আলাদা করে দিয়ে শাসক এবং বিরোধীদের তরজাল লড়াইয়ের ব্যাপারটা চলে গেছে। অর্থাৎ সেনাবাহিনী এখানে কিন্তু উল্টো দাবার বরে হয়ে যাচ্ছে, প্রকৃত অর্থে সেনাবাহিনী হয়ে যাচ্ছে সেই বোরে। অর্থাৎ তাদেরকে রেখে এবার রাজনীতিটা হচ্ছে। এই রাজনীতিটা কি হচ্ছে, ভোটকে সামনে রেখে। এমনিতে এই ঘটনাগুলি হচ্ছে কোইন্সিডেন্স হলেও এগুলির একটা অন্তমিল আছে, যে ইলেকশনের ঠিক ডিক্লারেশনের আগে হয়তো 1 সপ্তাহের মধ্যে ইলেকশন ডিক্লারেশন হবে, তার আগে এই ঘটনাগুলি পরপর ঘটলো কেন? এমনিতে সিআইএর তো রিপোর্ট ছিল যে ইলেকশনের কিছুদিন আগে, কয়েক মাস আগে এমন একটা ঘটনা ঘটতে পারে, একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে, হয়ে গেছে। কারণ এখন কি হয়েছে, মূল সমস্যাগুলি সব পেছন দিকে চলে গিয়ে এখন প্রধান আলোচ্য বিষয় চলে আসছে এটা, এবং আরও কিছুদিন হয়তো থাকবে। তবে একটা ঘটনা লক্ষণীয়, যে যেভাবে একটা হাইপ উঠেছিল আজকে 7 দিন পরে কিন্তু সেই হাইপটা নেই। কারণ ওই যে বলা গেল যে ঠিক প্রমাণ দেওয়া সম্ভব হলো না যে 350 লোক কীভাবে মরেছে, কোথায় মরেছে, কী ঘটনা ঘটেছিল। এটা কিন্তু দেখা যাচ্ছে যে আজকে বাজার মাত করার জন্য বিজেপি যেটা পলিসি নিয়েছিল সেটা কিন্তু ধাক্কা খাচ্ছে।
কিন্তু উল্টো দিকে এরাও যে গেইনার হয়ে গেছে ব্যাপারটা এরকম নয়, বিরোধী পক্ষ যে খুব একটা গেইন করছে বিষয়টা এরকম নয়। একটা চাপানুতরের মধ্যে আছে, এদের নিজেদের মধ্যে টেনশন আছে। এখন ভারতবর্ষের যে আমি যে বললাম যে ভারতে যারা বসবাস করে, ইন্ডিয়াতে যারা বসবাস করে তাদের এটা সাবজেক্ট, ভারতে যারা বসবাস করে তাদের সাবজেক্ট নিয়ে সেটা আমরা এখনো জানি না। আর এমনিতে কি হয়, ভারতবর্ষের যে ভোটার আছে তাদের মধ্যে যে 20% যে মধ্যবিত্ত মানুষ আছে এদের 80% ভোট দেয়, আর বাকি যে 70% যারা আছে একেবারে নিচের দিকে তাদের 60% ভোট দেয়, আর একদম টপে যে 10% মানুষ আছে তাদের 40% ভোট দেয়। ফলে কি হচ্ছে, এই মধ্যবিত্ত মানুষদের ভোটের পার্সেন্টেজ যদি 2-3% যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু ইলেকশনের রেজাল্ট একটা বিরাট পার্থক্য হয়ে যায়। ওই কারণ দেখা যাচ্ছে যে মূলত মধ্যবিত্ত মানুষগুলিকে গরম রাখার জন্য, উত্তেজিত রাখার জন্য, টকবগে রাখার জন্য কিন্তু একটা পলিসি নেওয়া হয়েছে, সেই পলিসি মোতাবেকই কিন্তু চলছে। এর বাইরে যে সিস্টেমে ভোট হয় সেটা একদম সাধারণ গরিব মানুষদের মধ্যে বিশেষ কিছু হেরফের হয় না। এদেরকে যেভাবে ভোট দেওয়াদের জন্য চালিত করা হয় বিভিন্ন দলগুলি নানা রকম কারণ থাকে, সেখানকার লোকাল সিস্টেমে ওদের অনেক সময় অনেক কিছু করতে বাধ্য হয়। 40% লোক ভোট দিতেই যায় না, আর একদম টপের যারা ওদেরও ভোট দেওয়ার দরকার লাগে না, ওরা নিজেরাই পলিসি মেকার। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে যে এখন টানাপোড়েন হচ্ছে মিডল ক্লাস নিয়ে, এই 20-25% মিডল ক্লাস নিয়ে। এই মিডল ক্লাসের সমর্থনটা কোন দিকে যাবে, দেশপ্রেমের জিগিরের দিকে যাবে নাকি অন্যান্য সমস্যার দিকে যাবে, এটা নিয়ে টানাপোড়েন চলছে। বিজেপি চাইছে দেশপ্রেমের জিগির এদেরকে নিজের দিকে নিয়ে আসার জন্য, এবং প্রাথমিকভাবে যারা সফলও হয়েছিল, এটা ব্যাপক পরিমাণ সারা পড়ে গেছিল চতুর্দিকে, কিন্তু এখন কিন্তু একটা স্তিমিত হয়ে আসছে। যেভাবে যতটা গেইন নেবে ভেবেছিল বিজেপি সেটা নিতে পারছে না। এখন সেই ক্ষেত্রে কি হচ্ছে যে এখন সেনাবাহিনীকে সরাসরি সাংবাদিক সম্মেলন করে বলতে হচ্ছে, কিন্তু বলতে গিয়েও কিন্তু সেনাপ্রধান কিন্তু সেনাপ্রধান বলতে এয়ার চিফ মার্শাল কিন্তু বলেননি কোথাও যে আমরা এই এই কাজগুলো করেছি, আমরা এই কতজন মানুষ মারা গেছে সেটা আমরা বলতে পারি না, কতজন জঙ্গি মরেছে সেটা আমরা বলতে পারি না। কেন বলতে পারেননি? কারণ হচ্ছে এটা বলা সম্ভব নয়, এই জায়গাতে উনি বলতে পারেন না। কোনো রকম অফিসিয়ালি কোনো সেনা প্রধান কিংবা কোনো এয়ার চিফ মার্শালের পক্ষে এইভাবে বলা সম্ভব নয় কোনো রকম প্রমাণ ছাড়া। এটা আন্তর্জাতিক অনেক নিয়ম আছে, এই নিয়মগুলি লঙ্ঘিত হয়ে যায়। সরকারও বলেনি, ভারত সরকারও বলেনি, কেন্দ্রীয় সরকারও বলেনি কতজন মারা গেছে। অমিত শাহ আনঅফিসিয়ালি বলে দিচ্ছেন 250 লোক মারা গেছে, বিভিন্ন নেতারা বলে দিচ্ছেন 300-400 লোক মারা গেছে, এবং সবার উপরে হচ্ছে তাদের নিজস্ব যে টিভি চ্যানেলগুলো আছে, নিউজ চ্যানেলগুলো আছে, এরা যত খুশি বলে দিচ্ছে যা খুশি, এবং 2 ঘন্টার মধ্যে ওরা বলে দিচ্ছে কতজন মারা গেছে। এখন সামাল দেওয়ার জন্য ওই সমস্ত সিস্টেম আনা হচ্ছে যে 300 লোকের মোবাইল ফোন তখন চালু ছিল। এগুলি গল্পগুলো বেশি দিন চলবে না, কিন্তু মূল কথা হচ্ছে যে আসল টার্গেট ছিল যে এই মৃত্যুর সংখ্যা গোনা। এই মৃত্যুর সংখ্যার গোনার প্রক্রিয়াটা একটা ধাক্কা খেয়েছে, এবং এই ধাক্কা খাওয়ার ফলে এখন দেখা যাচ্ছে যে রাজনীতির একটা অন্য বাতাবরণ তৈরি হচ্ছে। কিন্তু সেনাবাহিনী কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে তারা যে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে লড়াই করে, সেই লড়াই করতে করতে তারা যে অভিজ্ঞতা ওরা সমৃদ্ধ হয়েছে, সেখানে কিন্তু এই পলিটিক্যাল সিস্টেমের প্রতি একটা তিতিবিরক্ত ব্যাপার আছে। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আমি অল্প সময়ের মধ্যে বলতে চাই। সিয়াচেন সীমান্তে 2017 সালে ওয়ারশি বলে যেই জায়গাটায় সিভিলিয়ানরা শেষ পর্যন্ত যেতে পারে, সেখানে আমি একটা সেনা ট্রুপের সঙ্গে কথা বলেছিলাম। তারা সিয়াচেন থেকে নেমে আসছে, আরেকটা ট্রুপ যাবে, 6 মাস করে ওরা কাজে থাকে। সেই ট্রুপের সঙ্গে আমি বিভিন্ন সময় ওই সময়টা একটা আলাপচারিতা করেছিলাম। এরা বলেছিল আমরা যে অবস্থায় থাকি সেখানে দ্বিতীয়বার সেখানে যাওয়ার মতো অবস্থা নেই, আমরা তো একটু সেনা করতে আপ্লুত হয়ে যাচ্ছি। বলেছে এভালাঞ্জে ধস নেমে যত লোক সেখানে মারা যায়, যুদ্ধে তত লোক মারা যায় না। এবং ভারতে দেখা যাবে 800 থেকে 850 সেনা প্রতি বছর শুধু আত্মহত্যা করছে, এতখানি চাপ ওদের নিতে হচ্ছে, সেগুলিকে দূর করার কোনো প্রচেষ্টা নেই। সিআরপিএফ জওয়ানরা মরলে কিন্তু শহীদ হয় না, এদেরকে শহীদের স্বীকৃতি দেওয়া হয় না। আমরা বলি ওদের কোনো রকম কিছু নেই, চাকরি বাকরি কোনো, এই যে নাড়াচাড়া হচ্ছে, এত যে এদের নিয়ে নানা রকম নায়কের সম্মান দেওয়া হচ্ছে, 2 বছর পরে তাদের কেউ খোঁজ রাখবে না, পেনশনও নেই, 2 বছর পরে কোনো খোঁজ রাখবে না। চাকরির সমস্যা আছে, এরা যখন অবসর নেবে তারপর ওরা চাকরির জন্য ফেসিলিটি সেটা পাবে না, আধা সামরিক বাহিনীর যারা আছে ওরা পায় না সেটা। ফলে কীরকম অবস্থার মধ্যে, কীরকম প্রতিকূলতার মধ্যে লড়াই করতে হয়। প্রতি মুহূর্তে যত না একটা বিপক্ষ শত্রুর সঙ্গে লড়াই করে মৃত্যুর ভয়, তার চেয়ে বেশি এদের মৃত্যুর সম্ভাবনা থাকে হচ্ছে প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে গিয়ে, প্রকৃতির সঙ্গে এবং খারাপ অবস্থার সঙ্গে লড়াই করতে গিয়ে। সেইটা নিয়ে কিন্তু কোথাও কোনো সময় নাড়াচাড়া হয়নি। 1947 সালে পরে 54 সাল থেকে ভারতের সেনাবাহিনী মোটামুটি নিজেদের কন্ট্রোলে আছে, তার আগে পর্যন্ত ব্রিটিশ কন্ট্রোলে ছিল, সরাসরি ব্রিটিশ কন্ট্রোলে। তারপর থেকে কিন্তু এখনো পর্যন্ত সেই অবস্থার কোনো সুরাহা হয়নি। অতগুলো যুদ্ধ হয়ে গেছে, সম্পূর্ণ খারাপ অবস্থার মধ্যে, প্রতিকূল অবস্থার মধ্যে কিন্তু লড়াই করতে হয়েছে। সেটা নিয়ে কিন্তু কোথাও মাথা কামায় না কেউ। সোশ্যাল মিডিয়াতে যে তাবড় দেশপ্রেমিকরা, এরাও কিন্তু সেনাবাহিনীর দুরবস্থা নিয়ে কোনো কথা বলে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেনাদের ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক ফায়দা তোলার জন্য। আগেও করা হয়েছে, এখনও করা হচ্ছে।
কিন্তু দেখা যাবে যে এখন সেটা এমন একটা মাত্রায় পৌঁছে গেছে, তীব্রতা পেয়েছে, সেই তীব্রতার কারণে দেখা যাবে যে এখন মানে একদম আমাদের কাছে প্রকাশ্যে চলে আসছে। এই প্রকাশ্যে আসাটা হচ্ছে একটা নতুন ব্যাপার, বাকিটা নতুন ব্যাপার নয়। সেনাবাহিনীর রাজনীতি আগেও হয়েছে, এখনও হয়েছে। প্রকাশ্যে এই যে নাড়াচাড়াগুলো হচ্ছে, মানে একেবারে ইলেকশনের সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে পুরো ব্যাপারটাকে, এটা হচ্ছে একটা নতুন ব্যাপার। না, এখন তো আবার বলা হচ্ছে যে ভারতবর্ষের চাপে মাসুদ মাজারের ছোট ভাই সহ 44 জন কে অ্যারেস্ট করেছে। আমরা দেখেছি 26 আগস্টের পর লস্করে তৈবার যিনি মেইন ছিলেন হাফিজ সঈদ, ভারত যখন ড্রোজিয়ার ইয়েতে পাকিস্তানকে দেয়, হাফিজ সঈদ সহ শীর্ষস্থানীয় 2-3 জনকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল 26 আগস্টের ঘটনার পর। তো এটা নিয়ে আবার নতুন করে আজকে থেকে আবার নতুন করে এটা আবার হচ্ছে যে 44 জন অ্যারেস্ট হয়েছে মাসুদ আজহারের ছোট ভাই সহ। সুতরাং এটা ভারতের প্রেশার পলিটিক্সের ক্ষেত্রে পাকিস্তান বাধ্য হয়েছে। এটা তো শেল্টারও দিতে পারে, এটা তো শেল্টারও দিতে পারে, এটা তো হয়তো ওদের নিরাপত্তার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, সেটাও তো হতে পারে। অ্যারেস্ট করা মানে তো সবসময় যে শাস্তি দেওয়া ব্যাপারটা এরকম নয়, অ্যারেস্ট করার মধ্য দিয়ে অনেক সময় কিন্তু শেল্টারও দেওয়া হয়। তো এই মাসুদ আজহারদের যে তার মানে সমস্ত আত্মীয় স্বজন বা সাঙ্গপাঙ্গদের শেল্টার দেওয়া হয়নি, সেটাকে আমরা কী করে বুঝবো? অ্যারেস্ট মানে সবসময় শাস্তি দেওয়া নয়, তাকে মানে মানে প্রাণহানির থেকে বাঁচানোর জন্য অনেক সময় অ্যারেস্ট করা হয় অনেক লোককে। তো এখন থ্রেটের মধ্যে আছে, তো তাকে যদি আমি শেল্টারে নিয়ে জন্য দেখাই অ্যারেস্ট করা হয়েছে, সেটা হতে পারে। কিন্তু আসল কথা হলে পাকিস্তানের মিলিটারি বাহিনী এবং আইএসআই কার পক্ষে আছে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। পাকিস্তানের সরকার কোন দিকে যাচ্ছে সেটা বড় কথা নয়। আমাদের দেশের ক্ষেত্রে, আমাদের রাষ্ট্রের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে সরকার সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করে, আর সেখানে কিন্তু সেনাবাহিনী সরকারকে নিয়ন্ত্রণ করে, ফলে দুটো প্রেক্ষিত আলাদা। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে সরকার সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে বলেই সেনাবাহিনীকে সরকার রাজনীতি করতে পারছে। তো ওইখানে সে ব্যাপারটা কিন্তু দেখা যাবে যে সরকার চাইলেও, আজকে ইমরান খানের সরকার যদি চায়ও, তাহলে কিন্তু দেখা যাবে যে সব কিছু মানে ভারত রাষ্ট্রের ইচ্ছা মতো হবে না। কারণ হচ্ছে সেখানের মিলিটারি এবং আইএসআই সেখানে আছে, এবং তাদের মদত দিচ্ছে কারা? বৈদেশিক শক্তি অবশ্যই মদত দিচ্ছে। চীন থেকে তো মদত আছে। চীনের $5100 কোটি ইনভেস্টমেন্ট আছে পাকিস্তানে। এগুলিকে তো মানে সুরক্ষিত রাখতে হবে, তার জন্য তো এই মিলিটারি কাজ করছে। এখানে ভারতের পুঁজি যদি ঢুকে যায় তাহলে চীনের বিপদ আছে। এই ব্যাপারটার জন্য চীন তো সবসময় সাপোর্ট করছে। জৈশ ই মোহাম্মদকে কেন নিষিদ্ধ করা যাচ্ছে না, মানে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলা যাচ্ছে না কেন মাসুদ আজহারকে? চীন বাধা দিচ্ছে কেন? চীনের যে পুঁজি পাকিস্তানে খেটে আছে, সেই পুঁজি সুরক্ষার জন্য জৈশ ই মোহাম্মদ কাজ করছে, সমানে ভারতের সরকারকে ব্যতিব্যস্ত করে রাখছে। এই কাজটা সে করছে, বিনিময় অবশ্যই আছে, মাগনা তো করছে না। তো এই জন্য সুরক্ষিত রাখছে। তো এই প্রসেসগুলি যদি চলতে থাকে, আমরা এখানে বসে যতই এইসব চিৎকার করি না কেন, সন্ত্রাসবাদকে কিন্তু দমন করা যাবে না। কারণ সন্ত্রাসবাদ কিভাবে টিকে থাকে? রাষ্ট্রশক্তির মদতেই টিকে থাকে, এছাড়া সন্ত্রাসবাদ তো টিকে থাকতে পারে না। তো এই মদত যদি থাকে, এক রাষ্ট্র দেবে না তো আরেক রাষ্ট্র দেবে, কারণ পুঁজি গোষ্ঠীগুলো ইন্টারেস্ট সার্ভ করার জন্য তো রাষ্ট্রগুলো কাজ করে, এবং তাদের ইনভেস্টমেন্টকে সুরক্ষিত রাখার জন্য বা অপর একজনের ইনভেস্টমেন্টকে বাধা দেওয়ার জন্য এরা সমানেই সন্ত্রাসবাদ প্র্যাকটিস করে যায়। এই প্র্যাকটিসটা চলছে বলেই দেখা যাবে যে আসলে এই জৈশ ই মোহাম্মদ বা লস্করি তৈবারা সময় সময় এরা জেগে ওঠে, আবার কখনো ঘুমিয়ে যায়। একদম। দর্শক বন্ধুরা, আমাদের আজকে শেষ পর্যায়ে সময় শেষ। আমাদের যে আলোচনার বিষয় ছিল যে সেনাবাহিনীর রাজনীতি করাটা কি ঠিক? আমাদের যারা প্যানেলিস্ট আলোচনা করলেন যে কোনোভাবেই ভারতবর্ষের সেনাবাহিনী বা নিরাপত্তা কর্মীদের রাজনৈতিক স্বার্থে তাদের ইউজ করে ব্যবহার করা, তাদেরকে নিয়ে রাজনীতি করাটা একদমই উচিত নয়। এটা দেশের নিরাপত্তার স্বার্থে, দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে এটা কিন্তু বিশাল প্রয়োজন। এবং যারা রাজনৈতিক দল রয়েছেন, শাসক বিরোধী, ওনার মতো রাজনীতি করবেন, কিন্তু কোনোভাবেই রাজনীতির এই কলেবরে যাতে সেনাবাহিনী বা আধা সামরিক বাহিনীকে টেনে আনা না হয়, এতে করে দেশের এবং যে সেনাবাহিনীর মনোবল বা আধা সামরিক বাহিনীর যে মনোবল এবং তাদের যে দেশ রক্ষার জন্য লড়াই, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই কিন্তু অনেকটাই সহায়ক হবে। আমরা দেখতে থাকুন সংলাপ, যে সংলাপ ভাবায়, যে ভাবনা পথ দেখায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।